আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তার কণ্ঠে রাগের সাথে মিশে ছিল এক অদ্ভুত মায়া, ক্লান্তির সাথে মিশে ছিল ভালোবাসার গভীর টান। এইসব শুনে তিয়াশা ঠোঁট চেপে রাখতে পারল না। রাগ, অভিমান সব গলে মুচকি হাসি এসে পড়ল ঠোঁটের কোণে। ভেতর ভেতরে সে বুঝে পেল এই পুরুষটার থেকে দূরে থাকা তার পক্ষে অসম্ভব। চোখ আস্তে আস্তে ভারী হয়ে এলো, বুকের ভেতর মায়ামাখা উষ্ণতা ছড়িয়ে পড়ল। আর মুহূর্তের মধ্যেই দুজনেই তলিয়ে গেল ঘুমের দেশে, যেখানে রাগ নেই, কেবল আছে ভালোবাসা আর দুজনের নিঃশ্বাসের মিশে যাওয়া নীরব সুর। চৌধুরী বাড়িতে কেটে গেছে অনেকগুলো দিন, আর প্রতিটা দিনের সাথে পাল্টে গেছে চারপাশের হাওয়া। কখনো আনন্দে ভরে উঠেছে, কখনো আবার নিঃশব্দ উদ্বেগ ছুঁয়ে গেছে। যেমন এখন নিয়ম করে তার নতুন অফিসে যাওয়া শুরু করেছে। যদিও তিয়াশা অনেকটাই সুস্থ হয়ে উঠেছে, তবুও ডাক্তারের বলা কিছু নিয়ম তো মানতেই হয়। তাই সকালবেলা অফিসে যাওয়ার আগে বউকে যেন অজস্র ভালোবাসার চুম্বন এঁকে দিয়ে যায়। আর বাসায় ফিরেও প্রথমে খুঁজে নেয় তার ছোট্ট বউকে। এর মধ্যে প্রান্তিক সাহেব নিজে এগিয়ে গিয়ে পরীর বাবাকে ডেকেছেন। সেই অভিভাবকের মতো গম্ভীর অথচ আন্তরিক স্বরে বলেছেন, দেখেন ভাই, দুটো বাচ্চার মধ্যে যদি সত্যিই ভালোবাসা থাকে তবে বাধা দিয়ে তো কোনো লাভ নেই। প্রথমে পরীর বাবা একদমই রাজি হতে চাইছিলেন না। একমাত্র মেয়ের বিয়ে নিয়ে স্বাভাবিকভাবেই হাজারটা চিন্তা কাজ করছিল তার মাথায়। কিন্তু অনেক বোঝানোর পর প্রান্তিক সাহেবের আস্থা ভরা কথাই কাছে নরম হয়ে গেলেন তিনিও। ধীরে ধীরে রাজি হয়ে গেলেন। পরী তো তাদের একমাত্র মেয়ে, তারও আবার এক ছোট ভাই আছে। তার বাবা মা মনের ভেতর সিদ্ধান্ত নিয়ে ফেললেন, যতদিন না জেমস ঠিকমতো সেটেল হচ্ছে বাংলাদেশে, ততদিন ওরা যেন তাদের বাড়িতেই থাকে, যেন চোখের সামনে মেয়েকে দেখতে পান, নিজের বুকের ভেতর শান্তি থাকে। এদিকে অনন্যা আর রায়ানের পরীক্ষার টেনশন শেষ। দুদিন হলো পুরো বাড়ি একেবারে হালকা নিঃশ্বাস ফেলছে। সব মিলিয়ে বাসায় এখন বিয়ের প্রস্তুতি চলছে। দুপুর গড়িয়ে গেছে। জায়নের অফিসের কাজ ঘেরা জানালা দিয়ে ঢুকে পড়েছে রোদের তীক্ষ্ণ আলো। শহরের উপকার কোলাহল যেন মৃদু গুঞ্জনের মতো ভেসে আসছে। চারিদিকে ফাইলের স্তূপ, মিটিংয়ের শব্দ আর সহকর্মীদের ব্যস্ত চলাফেরা সব মিলিয়ে ভেতরে চাপা একটা গাম্ভীর্য ছড়িয়ে আছে। টেবিলের উপর রাখা কফির কাপটা দীর্ঘ হয়ে গেছে অনেকক্ষণ আগে, অথচ এক চুমুকও খাওয়া হয়নি। কলম হাতে নিয়ে ফাইলের পাতায় সই করেছে ঠিকই, কিন্তু চোখ মাঝে মাঝেই থেমে যাচ্ছে জানালার বাইরে দূরের আকাশে ভাসমান মেঘের দিকে। মনে হচ্ছে দুপুরের আলোটা যেন একেবারে নির্জন, অথচ বুকের ভেতরে জমে থাকা অস্থিরতাকে লুকাতে পারছে না। কাগজে সাইন করার ফাঁকে জায়নের চোখ আটকে গেল টেবিলে রাখা ছোট্ট ফটো ফ্রেমে। তিয়াশার নিষ্পাপ মুখখানি যেন জীবন্ত হয়ে তার দিকেই তাকিয়ে আছে। সেই ছবির দিকে চেয়ে জায়নের ঠোঁটের কোণে অজান্তে মিষ্টি এক হাসি খেলে গেল। অথচ সেই হাসির মাঝেই হঠাৎ করে ফোনটা কাঁপতে কাঁপতে বাজতে শুরু করলো। স্ক্রিনে ভেসে উঠল এক অচেনা বিদেশি নাম্বারটা দেখে জায়নের কপাল কুঁচকে গেল। মনে ভাবল, এমন সময় আবার কি হতে পারে। তবুও রিসিভ করলো। লাউড স্পিকারে রেখে কাজ ছেড়ে ল্যাপটপ নিজের কাজে মন দিল। গভীর অথচ স্বাভাবিক স্বরে জায়ন বলল, হ্যালো, হু ইজ স্পিকিং? ও পাশ থেকে ভেসে এলো এক পরিচিত চেনা হাসি, সাথে গম্ভীর স্বর। Hey man, do you forget your senior buddy? শব্দটা কানে আসতে জায়নের চোখ বড় হয়ে গেল। মুহূর্তে অবাক চাহনিটা ভেঙে জলমলে হাসি ছড়িয়ে পড়ল মুখে। কাছের এক বন্ধুর ডাক শোনা গেল। হেসে উঠে উচ্ছ্বাসে বলল, Oh my god, look who is calling me. How do I know this is your new number? Kayan bro? I only have your US number. I called you so many times, but it wasn't reachable. ওপাশে কায়ানের দীর্ঘশ্বাস ভেসে এলো, যেন বুকের ভেতর জমে থাকা ভারী কষ্টের চাপা আওয়াজ। Yes, আমি ইস্তাম্বুলে ফিরে এসেছি. By the way, how are you man? I hear that you got married. So how is my sister-in-law? বন্ধুর প্রশ্নে জায়নের মুখে ছড়িয়ে পড়ল প্রশান্তির হাসি। ছবিটার দিকে চেয়ে একরাশ ভালোবাসা নিয়ে জবাব দিল, Yes, she's fine, bro. She's so beautiful, man. And I just love her madly. That's why I called you so many times, but it wasn't reachable. And you also weren't active on social media. ওপাশ থেকে কায়ানের গলায় হালকা ক্লান্তির ছাপ, তবু কণ্ঠে ব্যথা মেশানো এক কাতরতা।
Yes, I was too was busy in my company. You're so lucky, man, to have the person you love. Not everyone like you. I wish you all the best. I wish I could have the great that person I love, but that's not possible anymore. এই কথাটা বলেই ওপাশে এক ভারী নিঃশ্বাস পড়ল। মনে হলো বুকের গভীরতা থেকে কষ্ট বেরিয়ে আসছে। কথা শোনা মাত্রই জায়নের ভুরু কুঁচকে গেল। একটু দুশ্চিন্তার কৌতূহল নিয়ে বলে উঠল, Hey, bro, what happened? Are you okay? Why are you saying like that? আমার উর্বি লেলা ভাবি থাকতে তুমি এরকম বলছো ব্রো? কায়নের গলায় হঠাৎ করে গভীর নীরবতা নেমে এলো। কয়েক সেকেন্ড পরেই যেন শব্দগুলো দাঁতে দাঁত চেপে বের হলো। She is no more, man. She is no more because of someone. শব্দগুলো কানে যেতে যেন স্তব্ধ হয়ে গেল। শরীরের ভেতর দিয়ে হঠাৎ ঠান্ডা বিদ্যুৎ বয়ে গেল। বিদেশে থাকাকালীন তার সবচেয়ে এক কাছের বন্ধু, যার ভালোবাসার মানুষ লাইলার কথা সে বারবার শুনেছে। 3 বছর আগে ইউএসএ থাকাকালীন জায়নের গেমিং ব্যবসার প্রথম পদক্ষেপে এই কায়েন তেমির আরসোলান ছিল একমাত্র ভরসা। হয়তো কায়েন না থাকলে জায়নের এত দ্রুত সাফল্য পাওয়া অসম্ভব ছিল। পরে অবশ্য যে যার কাজে ব্যস্ত হয়ে যাওয়ায় যোগাযোগ অনেক কম হয়ে গেছিল। আর আজ সেই বন্ধুর কণ্ঠে ভেঙে পড়া এই সংবাদ শুনে জায়নের বুক কেঁপে উঠল। জায়নের মনে পড়ে গেল ভালোবাসার মানুষকে হারানোর কষ্ট কি হতে পারে। সেটা সে বুঝেছিল সেদিন, যেদিন তিয়াশার দুর্ঘটনা ঘটেছিল। জায়নের বুকের ভেতর যেন হাহাকার জমে গিয়েছিল তখন। তবে আল্লাহর রহমতে তিয়াশা এখন ভালো আছে। এই মুহূর্তে সেই স্মৃতি জায়নকে আরও কষ্টে ডুবিয়ে দিল। এইসব ভাবতে ভাবতেই এক দীর্ঘশ্বাস চাল। ঠিক তখনই ও পাশে কায়নের কণ্ঠস্বর বদলে গেল। দুঃখের সাথে মিশে উঠল প্রচণ্ড ক্রোধ। গর্জন যেন বজ্রপাতের মতো কানে বাজল। I just want to destroy her life. If possible, I will kill that bitch. I also planning something for her, but she going back to her country, Bangladesh. That bitch is out of my hand now, and I need your help, man. That's why I called you. কায়ানের ভাঙ্গা কণ্ঠে জমে থাকা দুঃখের সাথে মিশে থাকা আগুন যেন জায়নের বুকের ভেতর ছড়িয়ে পড়ল। বন্ধুটি তার জন্য কত কিছু করেছে, তার জীবনের সবচেয়ে কঠিন সময়ে পাশে থেকেছে। আজ যদি সেই বন্ধুর সাহায্য চাই, তাই জায়ন যে করে হোক তাকে সাহায্য করবে। জায়নের চোখে ঝিলিক খেলো, কণ্ঠ গম্ভীর আর শীতল। I just feel like hell, man. Just hearing about Laila Bhabi. Anything for you, bro. Just tell me. If she is from Bidi, then don't worry. I'll make her life hell. No, bro. I just punish this fucking girl front of eyes with my bare hand. I just want to came Bangladesh tomorrow. So can you make it for me? I need everything what I need there. Just come, bro. Always welcome. Don't worry, you will get everything ready. By the way, who is she? Someone যে পৃথিবীর জন্য বার্ডেন, my fucking so called কোনো উড়ে আসা ভাগ্নি. I just want to fucking kill her. That bitch destroy my whole life. কায়নের কাপা কাপা কণ্ঠস্বর ভেসেল জায়নের কানে। Please, man, believe in God. God will thinking better for you. Just don't break yourself. I don't believe in God anymore. God আমার ভালোবাসা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে. Anyway, just leave it, bro, and thank you. Then believe in yourself and don't say thanks. You know, if you weren't there at that time, then I wouldn't be where I am today. কায়ান একটু মৃদুস্বরে বলল, I don't do anything. It's all your hard working. Okay, my friend, our game day are also going with me. Catch you soon, bro. Anytime, man. এরপর কলটা কেটে গেল। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। তবুও বাতাসে রয়ে গেল কথোপকথনের দুঃখ, রাগার আসন্ন ঝড়ের অঘোষিত বার্তা। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে চৌধুরী ভিলায় প্রতিটি দেওয়াল যেন আসন্ন আনন্দের সুরে তুলে উঠল। 10 দিনের মধ্যে একসাথে দুটো বিয়ে, তাই ঘরে বাইরে করিডোরে ড্রয়িং রুম সবখানে হাসি ঠাট্টা আর উত্তেজনার রং ছড়িয়ে পড়েছে। কর্তারা সবাই অফিস থেকে ফিরছেন, যেন তার অফিস থেকে কিছুক্ষণ আগে ফিরেছে। গিন্নিরা বসে আছেন ড্রয়িং রুমে, যেন এক উৎসবের আসর
পাশে বসে আছে তিয়াশা আর অনন্যা। ঠিক তখনই রুহেনা বেগম অনন্যার দিকে তাকিয়ে মমতা ভরা কণ্ঠে প্রশ্ন করলেন। হ্যাঁ রে মা, লেহেঙ্গা নিবি না শাড়ি নিবি? কি পরবি বিয়ের দিন? কথা শেষ হতেই অনন্যার গাল যেন এক নিমিষেই টকটকে লাল হয়ে উঠল। তার চোখে নামলো ঠোঁটে কাঁপন ধরা হাসি। হাত পা অস্থির হয়ে ওঠা মনে হচ্ছিল সে যেন একেবারে এখনই বধূ সাজতে বসে গেছে। তা সেই অবুঝ লজ্জা দেখে ঘরে বসা সবাই হেসে উঠল। হাসি যেন এক ঢেউ হয়ে ছড়িয়ে পড়ল চারিদিকে। তিয়াশা তখন দুষ্ট হাসি নিয়ে মজা করতে পারল না, মুখ টিপে বলল। ও মা, আমার নতুন ভাবি দেখি লজ্জায় রামধনু হয়ে যাচ্ছে। অনন্যা সঙ্গে সঙ্গেই দু হাত দিয়ে মুখ ঢেকে নিল, যেন পৃথিবী থেকে নিজেকে আড়াল করতে চায়। অথচ তার লজ্জায় ভরা রূপ দেখে হাসি থামানোর ক্ষমতা কারো নেই। মেহজাবিন বেগম হেসে ওঠার পর স্নেহ ভরা সুরে বলেন। আম্মু, ওকে আর লজ্জা দিস না। এমনিতেই মেয়েটা লজ্জায় প্রায় শেষ হয়ে যাচ্ছে। ওকে বলতে দে এখন কি পড়বে বিয়েতে। অনন্যা আস্তে মাথা নিচু করে কাপা গলায় কণ্ঠে উত্তর দিল। লাল শাড়ি বড় আম্মু, মেজ আম্মু। তার সেই স্বীকারোক্তির মাঝে মিষ্টি এক স্বপ্নের আভাস, বুক ভরা ভবিষ্যতের উত্তেজনা আর চোখে ভাসতে থাকা এক অদ্ভুত আলো যেন সবাইকেই আবেগে ভিজিয়ে দিল। কিন্তু তিয়াশা সে তো মজা না করলে চলে না। মুখ ফুলিয়ে হঠাৎ বলে উঠল। আচ্ছা বড় আম্মু, আম্মু, ছোট আম্মু, তোমরা আমার বিয়ের সময় তো জিজ্ঞেস করনি আমি কি পরবো। বনুকে তো জিজ্ঞেস করলে। কথা শেষ হতেই সবে হেসে গড়িয়ে পড়ল। রুহেনা আর সুরাইয়া একে অপরের দিকে তাকিয়ে হাসতে হাসতে প্রায় কাঁপতে লাগলেন। তখনই সুরাইয়া বেগম চোখে দুষ্টু ঝিলিক নিয়ে বলেন। তোমার ওই পাগল বর নিজের হাতে সব কিছু কিনেছিল তোর জন্য, আমাদের কিছুই কিনতে দেয়নি তোর জন্য। এই উত্তর শুনে তিয়াশা যেন ভেতর থেকে ভিজে গেল। মাথা চুলকাতে চুলকাতে লজ্জে মাথা নিচু করে ফেলল। অথচ গোপনে বুকের ভেতর এক অদ্ভুত টান খেলে গেল, যেন নিজের ভালোবাসা নিয়ে আবারও নতুন করে ভিজল মন। ঠিক সেই মুহূর্তে করিডোর কাঁপিয়ে এলো এক পুরুষ কণ্ঠ। বউ, বউ। পুরো ড্রয়িং রুম স্তব্ধ হয়ে গেল এক সেকেন্ডের জন্য। তারপর হাসি ঠাট্টার নতুন ঢেউ বইল। মেহজাবিন বেগম বিরক্তি নিয়ে বলেন। দেখো, মেয়েটা 10 মিনিটও হলো না নিচে এসেছে, এর মধ্যেই ডাকাডাকি শুরু। তিয়াশা লজ্জায় গলে যাচ্ছে। তিয়াশা জায়নের ডাকে সাড়া দেওয়ার আগেই, অথচ উত্তর দেওয়ার আগেই মেহজাবিন বেগম গলা উঁচিয়ে বললেন। কি হয়েছে? কি লাগবে বল। মেয়েটা এইমাত্র নিচে আসলো। কিন্তু করিডোর থেকে আবারও ভেসে এলো জায়নের জেদি কণ্ঠ। বউ লাগবে, বউ পাঠাও মা। এইমাত্র কোথায়? 15 মিনিট 33 সেকেন্ড হয়ে গেছে নিচে গেছে, এবার উপরে পাঠাও। তিয়াশা আবারও পড়ে গেল লজ্জায়। এই লোকটার জ্বালায় কোথাও গিয়ে বসতেও পারবে না। জায়ন এর কাণ্ড দেখে অনন্যা, রুহেনা বেগম, সুরাইয়া বেগম মুচকি মুচকি হেসে যাচ্ছে। এদিকে মেহজাবিন বেগম জানে তার পাগল ছেলে এখন বউ না পাঠালে পাগলামি করবে। তাই হাল ছেড়ে দিয়ে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তিয়াশাকে বলে উঠল। যা আম্মু, যা, নইলে আবার কি পাগলামি করবে ঠিক নেই। আবারও ভেসে এলো। বউ, বউ। তিয়াশা বিরক্ত গলায় ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। তার প্রতিটি পায়ের ভর করেই যেন মিশেছিল লজ্জা, বিরক্তি, অথচ বুকের ভেতর লুকানো হাসিও। রুমে ঢুকে সে গম্ভীর কণ্ঠে বলল। চিৎকার কেন করেছিল? যেন বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসেছিল। তার দৃষ্টি যেন কোথাও হারিয়ে গেছে। মুখের ভেতর অদ্ভুত এক চাপা টান। তিয়াশা ঘরে ঢুকতেই হঠাৎ তাকে কাছে টেনে নিল। বুকের ভেতর চেপে ধরে গলায় মুখ গুজে ভারী কণ্ঠে ফিসফিস করে বলল। আমি কখনো ছেড়ে যাবি না তো রোজ। ভালোবাসার মানুষের মধ্যে একজনের কিছু হলে আরেকজন তো পাগল হয়ে যাবে, আর আমি তো মরেই যাব। সেই কণ্ঠে অদ্ভুত এক ভার, এক শ্বাসরুদ্ধ অসহায়তা, যা শুনে তিয়াশার বুক কেঁপে উঠল। সে যেন বুঝে উঠতে পারছে না হঠাৎ কি হলো এই মানুষটার, যে সবসময় এত শক্ত, এত দৃঢ়। তিয়াশা দুহাত দিয়ে জায়নের মুখ নিজের দিকে ঘুরিয়ে নিল। কপালে কপাল ছুঁয়ে নরম স্বরে জিজ্ঞেস করল। কি হয়েছে তোমার? হঠাৎ এরকম কেন বলছো? আর আমি কোথায় যাব তোমায় ছেড়ে? জায়নের চোখে তখন স্পষ্ট এক ঝড়। ভেতরে ভেতরে দুপুর থেকে এক যন্ত্রণার ভারী ছায়া পড়ছে। ঠোঁট কাঁপছিল, কণ্ঠ কেঁপে যাচ্ছিল। কিছু না জান, শুধু আমায় কিছুক্ষণ জড়িয়ে ধরে থাক, শুধু আগলে রাখ, তোর বুকের মাঝে রাখ। আমার এখন শুধু তোর স্পর্শ চাই, অনুভব করতে চাই। বিশ্বাস কর, আমার অন্য কিছু চাই না, শুধু এখন তোকে জড়িয়ে ধরে রাখতে চাই। 3 বছর আগে তোকে প্রথম যখন দেখেছিলাম তখন ভেবেছিলাম এটা শুধু অবসেশন, কিন্তু কবে যে পাগলের মতো ভালোবেসে ফেলেছি নিজেই জানি না জান।
নিজেই জানি না। তিয়াশা তখন সম্পূর্ণ নিঃশব্দ, শুধু বুক ভরে জড়িয়ে রাখলো জায়নকে, যেন নিজের সমস্ত ভালোবাসা দিয়ে তাকে ভাঙ্গন থেকে আগলে রাখতে চাই। সে দেখছে এই মানুষটার চোখ ভিজে উঠছে অকারণেই, অথচ কেন তা কিছুই বুঝতে পারছে না। তার বুকের ভেতর হাহাকার জমে উঠছে, ভয় আর মমতায় ভরে যাচ্ছে মন। তিয়াশার মনে হচ্ছিল এই মুহূর্তে যদি সে না থাকে তবে জায়ন ভেঙে পড়বে পুরোপুরি। তাই সে শুধু শক্ত করে জড়িয়ে ধরল, যেন তার বুকের উষ্ণতাই হোক জায়নের একমাত্র আশ্রয়। নিজের নীরব ভালোবাসে সে ঢেকে রাখলো জায়নের সমস্ত ভয় আর কষ্ট। রাতটা ঘন, ঘরের কোণে টিভির হালকা আলো কাশফুলের মতো ছড়িয়ে পড়ছে। প্রায় 9টা। জায়ন এর কোলে বসে তিয়াশা আর মুভির নীরব আনন্দে ভুলে আছে সময়। দুজনের মাঝে এক শান্তি। আর তখনই বাইরে থেকে কণ্ঠটা নড়বড়ে করে দরজায় নক দেয় ইউভি। ভাইয়া একটু বাইরে আসবি? জায়ন বিছানায় বসে বলে উঠল। তুই ভেতরে আয়, দরজা খোলাই আছে। দরজার বাইরে ইউভির কণ্ঠটা একটু টনটনে, অসহায়ের মতো, কিন্তু আড়ালে একটা কৌতুক লুকিয়ে আছে। সে নিচু সুরে বলল, না ভাইয়া, রুমে যাব না, তুমি বাইরে আসো। তিয়াশা দুশ্চিন্তার গলায় একটু নরম করে বলল, যেন টিভির দিকে চোখের শান্তি বজায় রেখে। যাও না, ভাইয়ার হয়তো কোনো দরকার। জায়নের চোখে সামান্য বিরক্তি, কিন্তু ওর বিরক্তির পাশে এক মজার ধার। সে তিয়াশাকে কোল থেকে সরিয়ে দরজার দিকে এগোলো। বাইরে যেতেই কোমরে হাত রেখে ভুরু কুচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে বলো? ইউভি লাজুক এক চাহনিতে মাথা চুলকে হাসি মুখ নিয়ে বলল, সাধারণ কথাই বড় একটা বাধ্যতামূলক গোপন পরিকল্পনার ইঙ্গিত। ছাদে আসো, একটু দরকার আছে। ইউভির কথা শুনে জায়ন কিছু বলে উঠতে যাবে, তার আগে ইউভি দ্রুত বলল, এক প্রকার ছাদ ডাকে আগ্রহ জাগিয়ে। ভাইয়া ছাদে চলো, তারপর প্রশ্ন করো। এই বলে ইউভি এক ঝটকায় ছাদের দিকে ছুটে গেল। জায়ন কিছুটা হতভম্ব হয়ে এক গভীর নিঃশ্বাস ছেড়ে তিয়াশার দিকে তাকিয়ে বলল, বউ একটু ছাদে যাচ্ছি, এক্ষুনি চলে আসবো। তিয়াশা টিভির দিকে তাকিয়ে নির্ভেজাল কণ্ঠে জবাব দিল, যেন আশ্বাসটা মৃদু ও নিরাপদ। ওকে, যাও। তারপর জায়ন ধীর পায়ে উঠে ছাদের পথে চলল। ছাদে ওঠার ফাঁকে সে দেখল 3টি মুখ দাঁড়িয়ে আছে, আকাশ, রায়ন আর ইউভি। আর আকাশের হাতে লাউড স্পিকারে খুশি খুশি আছে সাগর, নাজিম, আহান, পলাশ, জেমস। সবাই যেন নীরব ষড়যন্ত্রে লিপ্ত। এর মধ্যে আকাশ বলে উঠল, নাও নাও সাগর ভাই, বড় ভাই চলে এসেছে। যেন বুঝতে পারছে না কি কাণ্ড চলছে। অস্বস্তিতে দাঁত কাটছে, কিন্তু মনে মজাটুকু আছে। আকাশ ফোনটা জানের হাতে ঠেলে দিলে সাগর একটু গলা খাকারি দিয়ে বলে, ভাই, আমার ছোট ছোট ভাইরা আর অবশ্যই আমরা মিলে তোমার কাছে একটা দাবি রাখতে চাই। যেমন নাক ফুলিয়ে রাগ আর তিক্ততা মিশিয়ে কণ্ঠ ওঠালো তার। এই সরাসরি টসকাটা স্বভাবটি স্পষ্ট। বাল, এই সময় কি নাটক শুরু করেছিস? যা বলবি ঠিক করে বল, ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে। আই ডিডন্ট ফাকিং লাইক ইট। আকাশ আর ইউভি একটু কেঁপে উঠল। রায়ন শুধু ঠোঁটের কোণে মুচকি হাসছে। ফোনে থাকা 4 জনই চুপ। তারপর হঠাৎ পলাশের গলা ফোনের ওপাশ থেকে ভেসে এলো, এইসব কিং ফুকিং পরে করিস, আমরা একটু ওই ছোট 2 ভাইয়ের বিয়ে উপলক্ষে একটু ব্যাচেলার পার্টি করতে চাই। এই কথা শুনে জায়নের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। মনে হতে লাগলো ছেলেপুলের বাপ হয়ে এখন ব্যাচেলর পার্টি। অবাক চেহারাই বলল, ভাই তোদের ছেলে মেয়ে হয়ে গেছে, এখনো তোদের ব্যাচেলর সাজার শখ হয়েছে? কোন দিক থেকে ব্যাচেলর ভাই তোরা? রায়ন তখন পাশ থেকে বলে উঠল, বড় ভাই, এইটাই 2 জনের প্ল্যান, আকাশ ভাই আর ইউপি ভাইয়ের। এই কথা শুনে ইউভি আর আকাশ রায়নের দিকে এমনভাবে তাকালো মনে হয় আগুনে চুবানি খাওয়াবে। রায়ন এর কথায় জায়ন কপাল কুচকে জিজ্ঞেস করল, তাহলে যা তোরা। আকাশ কিছুটা আমতা আমতা করে এদিক ওদিক করে বলল, বড় ভাই, বউগুলো জানলে জ্যান্ত কবর দিবে, তুমি একটু ম্যানেজ করো না, তুমি পারবে। ফোনের বাকি 4 জনও এক সুরে একই রকম অনুরোধে জানালো। জায়ন প্রথমে হাত নেড়ে দুর্বল অস্বীকার করলো। ভয়ের যোগে মিশে আছে মজার হুমকি। আমি এসব পারবো না, তোদের বউ জ্যান্ত কবর দেবে, আর আমার বউ ঘূর্ণিঝড় উঠিয়ে তোদের সঙ্গে আমাকে উপুতে দেবে। আমি পারবো না, কিন্তু তোরা যদি যাস আমায়ও একটু নিয়ে যাস আমার বউকে বলে। কিন্তু কথার ধার ধীরে ধীরে হাঁপে পৌঁছালো। জায়নের মুখে একটা দুষ্ট হাসি ফোটে। ফাঁকফোকরি তার নির্দিষ্ট নরম স্বভাব ভাসে। সে হাসি মিশে আবার বলল, তোরা যাবি তাই বললাম, নইলে আমি বাবা ওসবের ধারের কাছেও নাই।
কিন্তু ভাই তোদের তো আমায় ছাড়া ভালো লাগবে না, তাই আমার মন না চাইলেও যেতে হবে, তাই না? জায়নের এই কাণ্ড কারখানায় সবার ঠোঁট খসে পড়ল, চোখে বিস্ময়। সবাই ভেবে নিচ্ছে এই নাটকও করতে পারে জায়ন। আকাশের মুখ থেকে তো বেরিয়ে গেল। জায়নদের রুমের দরজার কাছে দাঁড়িয়ে আছে 4 জন, আকাশ, ইউভি, রায়ান আর জায়ন। সবাই এমনভাবে দাঁড়িয়ে আছে যেন কোনো বড় গোপন প্ল্যান চলছে, অথচ সেটা সামলানোর মতো সাহস কারো নেই। এদিকে তিয়াসার চোখ টিভিতেই আটকে ছিল, কিন্তু হঠাৎ দরজার কাছে 4 জনকে একসাথে ঘুরঘুর করতে দেখে তার মনে সন্দেহ জাগলো। কপাল কুঁচকে সবার দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় বলে উঠল, কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? ওইভাবে দাঁড়িয়ে আছো সবাই। মুহূর্তে 4 জনের মধ্যে এক অদ্ভুত অস্বস্তি নেমে এলো। ইউভি দাঁত চেপে আকাশের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, জানা তুই বল। তার গলায় স্পষ্ট ভয় আর দোটানা, যেন বোনের সামনে পড়ে গেলেই খবর আছে। আকাশের চোখ বড় বড় হয়ে গেল। মুখ দেখে মনে হচ্ছে কেউ তাকে এখনই সাপের গর্তে ঠেলে দিচ্ছে, গেলেই ছবল মারবে। থরথর করে কাপা গলায় ফিসফিস করে বলে উঠল, আমি পারবো না। এই সুযোগটাই রায়ান একদম মিস করলো না। ঠোঁট বেঁকে মুচকি হেসে মজা নিয়ে জবাব দিল, তাহলে ভাইয়া বাদ দাও ব্যাচেলর পার্টি। তার গলায় খুনসুটির স্বর, চোখে মুখে দুষ্টু ঝিলিক, যেন এই ঝামেলাটা জিইয়ে রাখাই তার সবচেয়ে বড় আনন্দ। আকাশ তেড়ে তাকালো রায়ানের দিকে, ধীর কিন্তু বিরক্তি মেশানো গলায় বলল, 3 দিন এত আপদ তৈরি হচ্ছিস কেন? তার চোখে তখন স্পষ্ট ধমক, যেন ছোট ভাইটা আস্তে আস্তে মির্জাফর হয়ে যাচ্ছে। সামনে দাঁড়িয়ে জায়ন পুরো কথাবার্তা শুনছিল। সবাই ধীমা গলায় বলল, তার কানে পৌঁছে যাচ্ছিল। ধৈর্যের বাঁধ ভাঙছিল ধীরে ধীরে। হাত শক্ত করে দাঁত কিরমির করে বলে উঠল, কাজের কাজ কর, দাঁড়িয়ে ভাট বকিস না। সামনে দেখে বউ কিভাবে তাকাচ্ছে দেখছিস না? জানতে পারলে তোদের সব কজনকেই মরিচ জুস খাওয়াবে। তার গলায় রাগের ঝাঁজ, মুখে বিরক্তি, যেন সত্যি এখন কাউকে না কাউকে ঝাঁটিয়ে দিতে চাইছে। এদিকে তিয়াসা ভেতরে ভেতর রেগে যাচ্ছিল। সবাই দাঁড়িয়ে আছে কিন্তু কেউ কিছুই বলছে না। অবস্থা দেখে মনে হচ্ছিল ওরা কিছু ফোন দিয়ে বসে আছে। তখনই হঠাৎ আকাশ সাহস করে ঠেলে দিল জায়নকে রুমের ভেতর। হঠাৎ করে জায়ন রুমের ভেতর ঢুকতেই পেছনে ঘুরে আকাশের দিকে কটমট করে এমনভাবে তাকলো যেন গিলে খাবে। চোখে স্পষ্ট বিরক্তি, যেন বলছে, তুই মরলি আজ। এমন সময় তিয়াসার গম্ভীর কণ্ঠ কানে এলো, কি হলো? সবাই এমন করে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? তার গলায় রাগের সাথে কৌতূহল স্পষ্ট, যেন কোনো অজুহাত সে মানবে না। জান হঠাৎ মুখ পাল্টে নিল। মুহূর্তের মধ্যে বিরক্তি মুছে মুখে আনলো চাপা হাসি। হাত নিয়ে গেল কানের লতিতে, যেন খুব স্বাভাবিক ভঙ্গিতে বলছে, আসলে বেব, হয়েছেটা কি, ওরা একটু। তিয়াসা অবাক হয়ে তাকালো, চেহারায় সন্দেহ জমে আছে। তার নিঃশ্বাস ছেড়ে বলল, ওরা একটু কি বলবে তো? যেন মুখটা সাইডে ঘুরিয়ে এক নিঃশ্বাসে সব বলে ফেল। ওরা একটু কালকে ব্যাচেলর পার্টি করতে চায় আর চাইছে আমিও যেন যাই। আমি বারবার বারণ করেছি, বলেছি এসব ঠিক না। এটাও বলেছি আমার বউয়ের এসব পছন্দ না, তাই আমারও পছন্দ না, আমি যাব না। কিন্তু ওরা ধরেছে আমায় না নিয়ে যাবে না। একটানা কথাগুলো শেষ করতেই ঘরে নীরবতা নেমে এলো। তিয়াসা এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। জায়নের বুকের ভেতর তখন ধকধক করছে, যেন বুঝে গেছে এই বউ কিছুতেই যেতে দিবে না, আবার সেদিনের মতো ঝড় না তুলে দেয়। তাই সে নাটকীয় মুখ করে আকাশ আর ইউভির দিকে তাকিয়ে বলে উঠল, দেখলি তো, শুধু শুধু আমার বউয়ের মন খারাপ করে দিলি। কত করে বললাম এসব ঠিক না। কিন্তু বাক্য শেষ হলো না, তার আগে তিয়াসা টিভির দিকে চোখ ঘুরিয়ে শান্ত স্বরে বলে উঠল, যাবে যাবে, এত ঢং করার কি আছে? আর তুমি না গেলে ভাইয়ারা যাবে কিভাবে? ঠিকই তো বলেছে। মুহূর্তে সবার মুখ হা হয়ে গেল। মনে হচ্ছিল আজ হয়তো সূর্য সত্যি পশ্চিম দিক থেকে উঠেছে। আকাশ, ইউভি, রায়ান 3 জনই চোখে মুখে অবিশ্বাস জমে উঠল। তার কি ঠিক শুনেছে? যেন হতবাক, সে ভেবে নিতে পারছিল না বউ এত সহজে মেনে নেবে। কানকে যাচাই করার জন্য আবার একটু নাটকের সাহায্যে বলল, না না জান, আমি যাব না। তুই পরে যদি রাগ করিস, আমি চাই না আমার বউ রাগ করুক। তিয়াসা তখন টিভি রিমোট নিয়ে চ্যানেল পাল্টাতে পাল্টাতে নিলিপ্ত গলে বলল, আমি কেন রাগ করব? তুমি যাও, আমি কিছু বলছি না। জায়নের ভেতরটা আনন্দে ভরে গেল। মনে হচ্ছিল এক প্রকার যুদ্ধ জিতে এসেছে, কিন্তু বাইরে থেকে সেটা প্রকাশ করল না। নিজের খুশিকে ভেতরে লুকিয়ে গম্ভীর ভঙ্গিতে বলল, ঠিক আছে, তুই বলছিস বলেই যাচ্ছি।
নইলে যেতাম না। আমার ওসব মোটেও পছন্দ না। তিয়াস এবার চুপ রইল, তবে মুখে কিছু না বলেও বোঝা যাচ্ছিল আসলে সে সবই বুঝছে। এদিকে ইউভি আর আকাশ খুশিতে উচ্ছ্বাসিত হয়ে গেল, মুখে চাপা হাসি ফোটালো, দুজনই যেন স্বস্তি ফিরে পেয়েছে। আর রায়ন তো ঠোঁট বেঁকে হেসে চলেছে, ওর কাছে সব কিছু যেন মজা। হঠাৎ আকাশ ঘরে ঢুকে বোনের দিকে চাটুকারিতার ভঙ্গিতে বলে উঠল, বোন, একটু যদি আমার জলপরি, অনু, পরি আর বৃষ্টি আপুকে ম্যানেজ করে দিস তাহলে খুব ভালো হয়। জানিস তো সবাই তোর মতো এত শান্ত না। দরজার কাছে দাঁড়িয়ে রায়ন সঙ্গে সঙ্গে ইউভির কানে ফিসফিস করে বলল, আকাশ ভাইয়া এত এত ব্যাটারিং করছে তুই আপুকে, শেষে আবার কেস না খেয়ে যায়। ইউভি হাসি চেপে রায়নের কাঁধে হাত রেখে বলল, ঠিক বলেছিস, বড় ভাইয়ের নাটকটা দেখলি না? নোবেল ছুঁড়ে মারা উচিত, উনি নোবেলের প্রাপ্য। এই বলে ইউভি এক দীর্ঘশ্বাস চালো, আর রায়ন মুচকি হেসে যাচ্ছে। তিয়াসে এবার আকাশের দিকে তাকে বুড়কুচকে শান্ত গলায় বলল, তোমরা নিশ্চিন্তে যাও, এত বলতে হবে না, আমি সবাইকে বলে দিব। এরপর আকাশ, ইউভি আর রায়ন যেন বুকের ভেতর জমে থাকা বোঝা নামিয়ে ফেল। তাদের চোখে মুখে এখনও লেগে আছে সেই দুষ্টু উচ্ছ্বাস, যেন এক অদৃশ্য যুদ্ধ জিতে এসেছে তারা। ইউভি বারবারই মাথায় চুলে হাত বুলিয়ে দিচ্ছিল, ঠোঁটে চাপা হাসি ফুটে উঠছিল, যেন নিজেকে বোঝাচ্ছে বাঁচলাম। ঘরে বাতাসে তখন ছিল চাপা উল্লাস, সবার মুখে ছিল এক একটা অদৃশ্য গল্প। কারো মনে স্বস্তি, কারো মনে দুষ্টামি, কারো মনে আবার গভীর কৃতজ্ঞতা। টিভির হালকা শব্দ আর চাপা হাসির ফিসফিস মিলে সেই মুহূর্তটাকে আরও আপন করে তুলেছিল। এরপর রাতের খাবার খেয়ে সবাই যার যার মতো নিজেদের রুমে চলে গেল। কারো গায়ে আনন্দের ঘর, কারো মনে বিয়ের তোড়জোড়ের ক্লান্তি, কেউ আবার ভবিষ্যতের চিন্তায় ডুবে গেছে। ঘর ভরে উঠল রাত নামার সঙ্গে সঙ্গে, যেন চারপাশে নেমে এলো এক ধরনের নীরবতা। কেবল করিডোরের ডিম লাইটের মিলান আলো আর দূরে কোথাও থেকে ভেসে আসা ঘড়ির টিকটিক শব্দ। কিন্তু এই নীরবতার মাঝেই এক ব্যক্তি ঘুমাতে গেল না। ইউভি জানে তার মন শান্ত হবে না যদি না সে একবার নিজে যাচাই করে নেয় তার হৃদয় পাখি সত্যি কি মন থেকে রাজি আছে। বনুর কথা যদি না মানে বুকের ভেতর অদ্ভুত অস্থিরতা তৈরি হলো। যদিও অনন্যা রাজি না থাকে, তবে আবারও ছাদের রাত কাটাতে হবে। দৃঢ় পায়ে ইউভি এগিয়ে গেল অনন্যার রুমের সামনে। আলো আধারির করিডোরে তার পদচারণা যেন আরও জোরে জোরে বাজতে লাগলো তার নিজের কানে। দরজার সামনে দাঁড়িয়ে চাপা গলায় ডাকলো, পাখি, এই পাখি। তার গলার এমন এক কাঁপন ছিল যেটা ভিতরের অস্থিরতা সামলাতে পারছে না। পাখি, দরজা খোল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে গেল। অনন্যার শান্ত মুখ দেখে ইউভির ভেতরটা হঠাৎই হালকা লাগলো। অনন্যা অবাক চোখে তাকালো, তার কণ্ঠে নরম স্নিগ্ধতা। কিছু হয়েছে? এভাবে ডাকছেন যে? ইউভি এক চিলতে হাসি দিয়ে উত্তর দিল, না পাখি, একটু দেখতে ইচ্ছে করছিল তোকে তাই। অনন্যা হতবাক হলো, তার চোখে কৌতূহল। এখনই? একটু আগে তো খাবার টেবিলে দেখা হলো, এত তাড়া কেন? ঠিক এই ভাবনায় তার ভুরু কুঁচকে দিল। সে কিছু জিজ্ঞেস করার আগে ইউভি আবার বলল, তোকে কি বনু কিছু বলেছে? এই শুনেই অনন্যার কাছে আবারও স্পষ্ট হয়ে গেল। কপালে ভাঁজ ফেলে দুহাত বুকে গুজে মুচকি হেসে বলল, ও তাহলে কি ব্যাপার? হ্যাঁ বলেছে, আপনারা নাকি কি ব্যাচেলার না কিসের জন্য পাঠিয়ে যাবেন। ইউভি একটু থতমত খেলো, তারপর আমতা আমতা করে বলল, হ্যাঁ পাখি, তোর কোনো সমস্যা নেই তো? অনন্যার চোখে একটু দুষ্টামি ভেসে উঠল, কিন্তু কণ্ঠটা থাকলো শান্ত। আরে না না, কিসের সমস্যা? ইউভি যেন বিশ্বাস করতে পারছিল না, আবারও প্রশ্ন ছুড়ল, সত্যি তো? অনন্যা এবারও নরম গলায় জোর দিয়ে বলল, হ্যাঁ বাবা, সত্যি বলছি, কোনো সমস্যা নেই। এই কথাটুকু শোনার পরই ইউভির বুক ভরে গেল আনন্দে। হঠাৎ করে সে অনন্যার হাত ধরে তাকে কাছে টেনে নিল। অনন্যা তার বুকে মিশে যেতেই দুজনের শরীরে যেন অদ্ভুত এক ঝড় বয়ে গেল। বুক ওঠানামার সাথে সাথেই তাদের নিঃশ্বাস মিশে গিয়ে তৈরি করলো এক অচেনা বিদ্যুৎ কেন্দ্র। অনন্যা মাথা নিচু করে আছে, তার গাল নরম, ঠোঁট কাঁপছে। ইউভি আঙ্গুলের ডগা দিয়ে তার চিবুক ধরে আস্তে আস্তে উপরে তুলতে লাগলো। চোখে চোখ পড়তে ইউভি দেখল অনন্যার মুখ, কান টকটকে লাল। সেই দৃশ্য দেখে তার ঠোঁটে এক
চোরা বাঁকা হাসি খেলে গেল। ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো তার ঠোঁট অনন্যার ঠোঁটের দিকে। অনন্যা চোখ বন্ধ করলো। বুকের ভেতর ঢেউ খেলে গেল। সে জানে এই মানুষটিকে এড়াতে পারবে না, তবুও শেষ মুহূর্তে ভেতরে সব ভয়, লজ্জা আর জমে থাকা টান মিলে তাকে পিছু হটতে বাধ্য করলো। হঠাৎই নিজেকে সরিয়ে নিয়ে ভেতরে চলে গেল। দরজা বন্ধ করে দিল কপাটের শব্দে। ইউভি মুহূর্তের জন্য থ হয়ে গেল। তারপর কি মনে করে দরজায় কান পাতল। ভেতর থেকে স্পষ্ট শোনা গেল অনন্যার ভারী নিঃশ্বাসের শব্দ। সেই আওয়াজে ইউভির ঠোঁটের কোণে এক চোরা হাসি ফুটে উঠল। চাপা স্বরে বলল, পাখি, ঠিক করলি না কাজটা। ঠিক আছে, আর মাত্র তো 10টা দিন, তারপর তো সব রাত নির্ঘুম বানানোর দায়িত্ব আমার। টেক ইউর টাইম পাখি, এই 10টা দিন ভালো করে ঘুমিয়ে নে। এ বলে ইউভি দুহাত পকেটে গুজে শীষ বাজাতে বাজাতে চলে গেল হলুদ লালচে আলোয় করিডোর পেরিয়ে। আর ভেতরে দরজা ও পাশে অনন্যা তখনও বুক ভরে নিঃশ্বাস নিচ্ছে। ইউভি শেষ কথাগুলো কানে বাজতে বাজতে সে লজ্জায় মুখ ঢেকে ফেলল। শরীর কাঁপছে, বুক ধুকধুক করছে। চোখের ভেতর অচেনা এক শিহরণ ভয় আর আকাঙ্ক্ষাকে মিলেমিশে তৈরি করলো এক অদ্ভুত অস্থিরতা। কি ব্যাপার ইউভি ভাই, এত খুশি কিসের? রুমে ঢুকতেই আকাশ বিছানায় আদর্শ অবস্থায় ফোন স্ক্রল করতে করতে কৌতুকের সুরে প্রশ্নটা ছুড়ে দিল। কণ্ঠে যেন একরাশ দুষ্টামি মাখানো বিস্ময়। ইউভি হাঁপ ছেড়ে সোফায় গা এলিয়ে দিল। যেন বুকের ভেতর জমে থাকা চাপ এক নিমিষেই হালকা হয়ে গেল। ঠোঁটের মৃদু হাসি খেলল, চোখে সেই খুশির ঝিলিক। আরে আমার পাখি কিছু বললো না, কোনো সমস্যা নেই। কে জানে বনু ওকে কি বলেছে। দেখলাম একদম শান্ত স্বাভাবিক আছে, কোনো রাগ, কোনো প্রশ্নই করলো না। এই কথা শুনে আকাশ ফোন থেকে দৃষ্টি সরাল না, তবুও ঠোঁটে চাপা হাসি ফুটল। সে যেন নিজের অজান্তে খুশির সুরে বলল, সত্যি ভাইয়া, আমার জলপরেও তো অবাক করে দিল। আমি ভেবেছিলাম ও এবার রীতিমতো আগুন ধরিয়ে দেবে, রাগ ঝেড়ে আমার গায়ে এক গাদা কথা ছুড়ে দেবে, কিন্তু না, একেবারে সুন্দরভাবে হেসেই বলল যাও। আমি তো তখন বিশ্বাসই করতে পারছিলাম না যে এটা আমার জলপরি। ইভির চোখ বড় বড় হয়ে গেল, ঠোঁটে অবিশ্বাসের হাসি। আমারও তো ঠিক তাই লাগছে, যেন স্বপ্ন দেখছি। বিশ্বাস হচ্ছে না, বুঝলি। আকাশ এবার ফোনটা এক পাশে রেখে সোজা হয়ে বসলো। ভুরু উঁচু করে হেসে বলল, সত্যি বলি ভাইয়া, আমাদের বউগুলো এত ভালো কবে থেকে হলো আল্লাহ জানে। আমরা তো ভাবছিলাম যুদ্ধ শুরু হবে, কিন্তু উল্টো দেখছি শান্তির পতাকা উড়ছে। আকাশের এই কথা শুনে দুজনই একসাথে হেসে উঠল। হাসিটা শুধু ঠোঁটে আটকে থাকলো না, চোখের ভেতরও ছড়িয়ে পড়ল। যেন বুক ভরা স্বস্তি ও আনন্দ একসাথে হালকা করে দিল তাদের শরীর। এই হাসি মজার মাঝেই মনে হচ্ছিল ভালোবাসা কেমন অদ্ভুত জিনিস, মুহূর্তে সবচেয়ে ভয়ঙ্কর ভাবনাকে গলিয়ে দিতে পারে মিষ্টি এক প্রশান্তিতে। রাত পেরিয়ে সকাল নামলো নরম সোনালি আলো নিয়ে। সূর্যের কিরণ জানালার ফাঁক গলে ধীরে ধীরে ঢুকে এলো, আর সেই আলোয় ছোঁয়া এসে পড়ল জায়নের চোখে মুখে। ঘুম ভাঙ্গার বিরক্তি নিয়ে সে এপাশ ওপাশ করছিল, আধা উলঙ্গ শরীরটাকে বিছানার চাদরে এলোমেলো করে রেখে দিয়েছিল। হঠাৎ কানে এলো ধাতব টুংটাং শব্দ, যেন কারোর চুরি নড়ে উঠছে। এক লহমায় জায়নের চোখ খুলে গেল। চোখের সামনে এই দৃশ্যটা ধরা দিল। তা দেখে বুকের ভেতর ধক করে উঠল। আয়নার সামনে দাঁড়িয়ে আছে তিয়াশা, ভিজা চুলে টাওয়াল চালাচ্ছে, গায়ে নীল সিল্কের শাড়ি, আর সেই শাড়ির ভাঁজ ফাঁক করে ঝলমল করছে ঢেউ খেলানো কোমর আর মসৃণ পিঠ। এই দৃশ্য যেন পুরো ঘুমটাকেই উড়িয়ে দিল, চোখে ধাঁধা লাগিয়ে দিল, বুকের ভেতর অস্থিরতা ছড়িয়ে দিল। কতদিন হলো বউকে ঠিকমতো ছুতে পারছে না। এই সামান্য দূরত্বই রোজই যেন মাইলের সমান হয়ে দাঁড়িয়েছে। বিরক্তিতে মাথার বালিশ ছুঁড়িয়ে ফেলে উঠে পড়ল জায়ন, দাঁত চেপে বিড়বিড় করল, উফ, এরকম বউ সামনে থাকলে ঠিক থাকা যায় নাকি? কোনো সময় নষ্ট না করে সে এগিয়ে গেল তিয়াশার দিকে। এক ঝটকায় কোমর জড়িয়ে মুখ গুজে দিল ভেজা চুলে। তিয়াশা একটু কেঁপে উঠল না, বরং যেন অভ্যস্ত হয়ে গেছে এই হুট করে পাওয়া উষ্ণতা ছোঁয়ে। কারণ সে জানে এই ছোঁয়া কার, এই ঘ্রাণ কার, এই বুকে লুকানো অস্থিরতাটুকু শুধু তারই জন্য। একটু খিলখিল করে হেসে তিয়াশা হাত বাড়িয়ে জায়নের চুল এলোমেলো করে দিল। জায়ন চোখ বন্ধ করে সেই ঘ্রাণ টেনে নিতে নিতে হাসি ভাঙ্গা কর্কশ স্বরে ফিসফিস করল, বলেছি না শাড়ি পরবি না, পরলে আমার মাথা ঠিক থাকে না, মনে হয় খেয়ে ফেলি তোকে।
তারপর সারাদিন রাত এই রুমেই আটকে রাখি। কতদিন হয়ে গেল আমাদের বনানীর বাসায় যাই না। তিয়াসে এবার হেসে মুখ ঘুরিয়ে হুট করে ঠোঁটে এঁকে দিল নরম চুমো, গলায় মিষ্টি সুরে বলল, আমি কি কখনো বারণ করেছি? আমিও তো মিস করছি আমার এই পাগল বরের পাগলামি। যেন অসহায় মুখে এক গভীর নিঃশ্বাস ফেল, কণ্ঠে চাপা আকুতি। কবে যে ওই ডাক্তার পারমিশন দেবে আমায়, মাথা একদম কাজ করে না। তারপর আরেকটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আরও শক্ত করে তিয়াশাকে জড়িয়ে ধরল, কণ্ঠে এবার হালকা গম্ভীরতা। বউ আজ অফিসে যাচ্ছি না, কিন্তু বেরোতে হবে। টার্কি থেকে আমার এক ফ্রেন্ড আসছে, জীবনে প্রথমবার বিডিতে পা রাখবে। তিয়াশার চোখে কৌতূহল ঝলমল করল। কোন ফ্রেন্ড তোমার আমাদের বাসায় আসবে? যেন একটু থেমে আরও একটু বাঁকা হাসি দিয়ে বলে উঠল, না, বাসায় নয়, তবে একদিন অবশ্যই ইনভাইট করব। জানিস, ওর হাত 3 বছর আগে আমার পেছনে না থাকলে আমার এই নতুন কোম্পানি আজ এত তাড়াতাড়ি দাঁড়াতোই না। তিয়াশার চোখে হঠাৎ কৃতজ্ঞতার আলো ফুটল, মনে হলো অদেখা কাউকে নিয়েই শ্রদ্ধা জমে উঠেছে। তাহলে কোথায় থাকবে সে? তো বিডিতে প্রথম, নিজের ফ্রেন্ডকে হোটেলে রাখবে? তিয়াশার কথা শুনে একটু হেসে তিয়াশার হাত থেকে টাওয়ালটা নিয়ে নিজেই তিয়াশার চুল মুছতে মুছতে বলল, তোর বর যদি 2 দিনে একটা বাসা কিনে ফেলতে পারে, তাহলে সে তো 10 মিনিটেই কিনে ফেলবে, বুঝলি? তোর বর শুধু ঢাকার বড় বিজনেসম্যান, আর সে হলো পুরো ইস্তাম্বুলের নাম্বার 1 টেকনোলজি কোম্পানির ওনার। ঢাকার থেকে 4 গুণ বড় জায়গায় রাজত্ব করে। এবার ভেবে দেখ সে কেমন মানুষ। ঢাকায় আসছেও নিজের প্রাইভেট জেট করে। এ হলো আমার এক পাওয়ারফুল ফ্রেন্ড। তবে তোর বড় কিন্তু কম পাওয়ারফুল না। তিয়াশার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল, ঠোঁটে হালকা খেলা, যেন এই গর্বের ভাগ সে নিজেও নিচ্ছে। আর যেন আবার বাঁকা হাসি দিয়ে বউকে আরও কাছে টেনে নিয়ে ফিসফিস করল, এসব বাদ দে। এখন তোকে একটু রেস্ট করতে ইচ্ছে হচ্ছে। আই ফিল হাংরি বেব। লজ্জায় তিয়াশা মুখ গুজিয়ে দিল জায়নের বুকে, চাপা স্বরে মিনতি করল, গলায় দাগ বসাবে না কিন্তু। দুপুরে সবাই মিলে শপিংয়ে যাব। কথাটা শুনে জায়নের ভুরু কুঁচকে গেল। বইয়ের বাইরে যাওয়া তার একদম ভালো লাগে না, গেলে সে নিজেই নিয়ে যাবে, তাই একটু গম্ভীর স্বরে বলল, যেতে হবে না, আমি কাল নিয়ে যাব। কিন্তু তিয়াশা যে হাল ছাড়া মেয়ে নয়, সে ঠোঁট ফুলে আঙ্গুল দিয়ে জায়নের বুকের উপর অলস আঁকিবুকি কাটতে কাটতে ছলো ছলো চোখে জায়নের দিকে তাকিয়ে বলল, যেতে দাও না প্লিজ, সবাই যাচ্ছে, আমারও তো মন চাইছে। এই চাহনিটুকুই জায়নের বুক কেঁপে উঠল, ভেতরে ভেতরে গজরালো, মুখে কেবল একটাই চিন্তা ঘুরছিল, এইরকম মায়াবী চোখে তাকালে কিভাবে না বলি। তাই শেষমেশ হাল ছেড়ে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে কোমর জড়িয়ে বুকের সঙ্গে মিশিয়ে দিল, কর্কশ অথচ নরম কণ্ঠে সত্য শুনিয়ে দিল, যেতে পারিস, তবে একটা শর্ত আছে। শাড়ি পরে নয়, ঢিলে ঢালা 3 পিস পরবি। রাস্তায় সাবধানে চলবি, আর আম্মুদের কাছ থেকে এক চুলো সরে কোথাও যাস না। তিয়াশা ঠোঁট বাঁকা করে দুষ্টু হাসি দিল, মনে হচ্ছিল মাথার ভেতর কিছু একটা ফন্দি পাকাচ্ছে। ঠাট্টার ভঙ্গিতে মাথা নিচু করে নরম স্বরে বলল, জো আজ্ঞা জাহাপনা। এরপর জ্যান আর কিছু শুনল না, আর কিছু দেখল না, এক ঝটকায় ঠোঁট বসিয়ে দিল তিয়াশার ঠোঁটে। আর সেই চুমুর ছিল গভীর থেকে গভীরতর, যেন পুরো পৃথিবীটাকেই দুজনের মাঝখানে আটকে ফেলেছে। সন্ধ্যা রাতে ঢাকার এক নামকরা 5 স্টার ক্লাবে চারপাশ আলো ঝলমল করছে। ভেতরে প্রবেশ করতে চারিদিকে আলোর ঝলকানি, উঁচু ছাদের নিচে ক্রিস্টালের ঝাড়বাতি, তার চারিদিকে বাজছে বেজি ডান্স মিউজিক। বড় বড় টেবিল সাজানো, ড্রিঙ্কস, ফিঙ্গার ফ্রুট আর বিদেশি খাবারের সমাহার। আজকের রাতটা একেবারেই স্পেশাল। ইউভিআর আকাশে ব্যাচেলর পার্টি। ক্লাবের ভেতর এক টেবিলে সাজানো বোতল ভর্তি দামি ওয়াইন, ককটেল আর নানা রকম বিদেশি ড্রিঙ্কস। চারপাশে ডান্স ফ্লোরে লোকজন নাচছে, আলো ঝলকানি পড়ছে এক একজনের মুখে। ক্লাবের দরজা দিয়ে ঢুকে যেন সবার চোখ একদিকে আটকে গেল আবরার জান চৌধুরী। কালো ব্লেজারের মধ্যে লম্বা সুঠম দেহটা আরও ছায়ামূর্তির মতো লাগছিল। ভেতরে কালো শার্টের কলার হালকা খোলা, গলায় চিকচিক করা প্ল্যাটিনামের চেনের ঝলক, হাতে দামি রিস্ট ওয়াচ, চুলে জেল দিয়ে সযত্নে সেট করা, যেন প্রতি গোছা আলোকের নিচে। আর চোখে সাদা প্রেমের চশমাটা যেন এক অদ্ভুত কন্ট্রাস্ট তৈরি করছে। সবাই তাকিয়ে থাকতে বাধ্য। গা থেকে ভেসে আসছে একরকম রাফ কিন্তু অদ্ভুত আকর্ষণীয় অরা। সাথে আছে নাজিম, জেমস, সাগর, পলাশ আর আহান। ওদের আজকে পুরো হিরো লাগছে।
প্রত্যেকেই ফ্যাশনেবল, নিজেদের মতো করে চমকাচ্ছে। ইউভি আর আকাশ তো আজকে দিনের নায়ক, হাসি ঠাট্টা আর মজার মধ্যে মেতে আছে। কিন্তু দলের মধ্যে আরও একজন আলাদা করে দৃষ্টি কাড়ছে, রায়ান। সবার থেকে ছোট, কিন্তু চেহারা যেন জ্যান ছাড়া বাকি সবাইকে হার মানিয়ে দিচ্ছে। রায়ানের গায়ে আজ পার্টি ওয়্যার হিসেবে ছিল ডাক নেভি ব্লু স্লিম ফিট ব্লেজার, ভেতরে সাদা শার্ট। শার্টের বোতাম খোলা নেই, কিন্তু গলার কাছে হালকা ঢিলা, যাতে তার চেহারার সবলতা আরও ফুটে ওঠে। পায়ে কালো লেদার লোফার আর কবজিতে সিলভার রিস্টওয়াচ, যা আলো পড়লে চিকচিক করে উঠছে। আর হাতে তার রঙিন জুসের গ্লাস। অন্যরা যেখানে ওয়াইনের গ্লাস তুলে টেস্ট করছে, ওখানে রায়ান হালকা লজ্জিত হেসে জুস খাচ্ছে। সবার গ্লাস একসাথে ঠুকলো, আর মুহূর্তেই ভেতরে বাজতে লাগলো তীব্র বিটসের তালে তাল মিলিয়ে আকাশ আর সাগর একে অপরকে ধাক্কা দিয়ে হাসতে লাগলো। জেমস মিউজিকের সঙ্গে হাত নাড়াতে নাড়াতে বলল, ওয়াও, আফটার সো মেনি ডেজ আই ফিল লাইক হ্যাভেন এগে। যেন ঠোঁটে গ্লাস ছুঁয়ে হালকা বাঁকা হাসি দিল। বন্ধু আর ভাইদের উচ্ছ্বাস দেখে চোখের কোণে একরকম আনন্দ খেলা করছিল। আন্ত হাসতে হাসতে বলেই উঠল, ভাই আমার বিশ্বাস হচ্ছে না, তোদের বউ আজকে তোদের ফ্রিডম দিয়েছে। আনের কথায় নাজিম একটু অবাক হয়ে বলে উঠল, সত্যি সত্যি, আমায় যখন বৃষ্টি বলল যাও, তখন তো আমি আকাশ থেকে পড়লাম, এটাও সম্ভব। ইউভি হাসতে হাসতে চারপাশে তাকালো, গলায় হালকা ভয়ে সুর এনে বলল, এখন বউদের কথা বলো না, ভয় লাগে বাবা, কখন কিছু কি হয়। কিন্তু বড় ভাইয়ের কালকের নাটকটা কিন্তু সেই, আর আকাশ ভাইয়ের বাটারিং যদি দেখতে, সাগর ভাই তোমরা নোবেল ছুঁড়ে মারতে। রায়ানের কথাই পলাশ তো বলেই ফেলো, ভাই আমাদের জায়ন যে তার বউরে ভয় পায়, এটা শুনে আমি বেড থেকে পড়ে গেছি। জান কিছু বলল না, শুধু পাকা হাসলো। ওরা তো জানে বউ তার মতো পাগল খ্যাপলে মাথা ঠিক থাকে না। আরে পলাশ ভাই কি যে বলো, সেদিনকে বনুর রূপ দেখলে বুঝতে পারো কফিতে ঝড় তুলে গিয়েছিল। বড় ভাই ভয় না পেয়ে যাবে কোথায়? আকাশের কথা শেষ হতে জায়ন আবার মুখ খুলল। আমার বইয়ের প্রসঙ্গ ছাড়, শুধু এনজয় কর। কিছুক্ষণ পরে গেটের কাছে একটু শব্দ হতে লাগলো, কিন্তু সেদিকে তাদের কোনো নজর নেই। তবে সাগরের চোখ সেদিকে ঠিকই গেল। সেদিকে লক্ষ্য করতে সাগর জোরে হেসে উঠল। একাই বলতে লাগলো, ভাই ওড়না পেশায় কারা ক্লাবে আসে? দেখ দেখ ভাই, মেয়েগুলো কেমন ওড়না পেশায় ক্লাবের ঢুকতে লাগছে। জান ভুরকুচকে সাগরের দিকে তাকিয়ে বলল, ওদিকে নজর দিতে হবে কেন তোর? সে তারা যা পড়ে আসুক। সবাই সাগরের দিকে তাকালো, একটু রাগে চেহারা নিয়ে। সাগর চুপ হয়ে গেল। সাগর কি 1 মিনিটের বেশি চুপ থাকার মানুষ? আবার সেদিকে তাকিয়ে দেখলো মেয়েগুলো ওড়নাগুলো খুলে দিল, আর তা দেখতে সাগর মাথা ঝাঁকালো। এদিক ওদিক নেশা হয়ে গেল না তো আমার নিজের মুখ খুলল। হ্যাঁ রে, ভাবিদের কোনো জমজ বোনঠন আসে নাকি? আমার চোখে ভাবিরা কেন ভাসছে? সবাই ভাবলো সাগরের নেশা হয়ে গেছে, আবল তাবল বকছে। এর মধ্যে পলাশও বলে উঠল, ভাই এই ওয়াইনে কিছু আছে মনে, আমিও কেন আমার 5 ভাবিকে দেখতে পাচ্ছি। এবার সবার চোখ একসাথে গেটের দিকে ফিরল, আর মুহূর্তেই শ্বাস আটকে গেল সবার। জায়নের হাত থেকে গ্লাস পড়ে গেল, ঠাস করে কাঁচ ভাঙার শব্দে পুরো টেবিল কেঁপে উঠল। সঙ্গে শব্দ হলো কিছু পড়ার, কিন্তু সেদিকে কারোর নজর নেই। নজর তো গেটের দিকে। ইউভি আর জেমস তো এতটাই টাসকি খেয়েছে, মুখ হাঁ করে গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। ঠোঁট বেয়ে ওয়েন গাল দিয়ে গড়িয়ে পড়তে লাগলো। নাজিম তো কাপা গলায় বলে ফেলো, আমি আজ দেহ ত্যাগ করবো। মুচকি মুচকি হেসে যাচ্ছে মুখ ঘুরিয়ে। কিন্তু এদিকে যে আকাশ টাস্কি খেয়ে পড়ে আছে, সেদিকে শুধু আহানেরই নজর গেল। গেট দিয়ে ভেতরে ঢুকছে 5 জন রমণী, প্রত্যেকের সিকুয়েন্স পার্টি ওয়্যার বডিকন ড্রেসে ঝলমল করছে। আলাদা আলাদা রঙের সিকুয়েন্ট ড্রেসে দাঁড়ানো যেন তারা 5 তারকা, প্রত্যেকের নিজস্ব আলোয় উজ্জ্বল। সিকিউরিটি গার্ড তাদের ভেতর ঢুকতে দিল, আর তারা 5 জন একে একে এগিয়ে আসতে লাগলো। কিন্তু আশ্চর্য হলো, তারা একবারও ছেলেদের দিকে তাকলো না, যেন একেবারে ইগনোর করে পাশ কাটিয়ে যাচ্ছে। তাদের ভেতরে সবচেয়ে চোখ ধাঁধিয়ে দিল তিয়াশা। লাল সিকোয়েন্স ড্রেসে সে যেন এক অদ্ভুত আলোর ছটা নিয়ে এসেছে।
খোলা চুল কাঁধে নেমে এসেছে, মুখে হালকা মেকআপ, চোখে একরকম আত্মবিশ্বাসী দীপ্তি। তার রূপের ঝলক যেন এক মুহূর্তে পুরো ক্লাবের আলোকে হার মানিয়ে দিল। কিন্তু তাদের তো মধ্যেই হাসাহাসিতে মত্ত। তাদের স্বামীরা যে এখানে উপস্থিত সেদিকে নজরই দিল না, বরং উপেক্ষা করলো তাদের উপস্থিত। যেমন মনে হচ্ছিল চোখের সামনে যা দেখছে সেটা হয়তো সত্যি নয়। চোখ যেন রক্ত শিক্ষা ধারণ করেছে, তার বুক ধুকধুক করছে, শ্বাস আটকে আসছে, অথচ তিয়াশার চোখে এক ফোঁটা দ্বিধা নেই। নাজিম না পেরে অবাক হয়ে সামনে এগিয়ে গেল। কিছু একটা বলার আগে তিয়াশা ঠান্ডা গলায় মুখ ফিরিয়ে বলল, এক্সকিউজ মি ম্যান, সাইড প্লিজ। আর এই একটা লাইনই যেন পুরো ফ্লোর জমাট বেঁধে গেল। আলো, মিউজিক, হাসি সব কিছু থেমে শুধু পাঁচজনের পদা জড়ানোর শব্দ কানে বাজতে লাগলো। 3 ঘন্টা আগে জায়ন বিকেলে পাশে ফিরে ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। ঘর জুড়ে ছড়িয়ে আছে তার চিরচেনা সেই বিদেশি পারফিউম, ক্লাইভ ক্রিস্টিয়ান এর গাঢ় সুবাস, যা যেন মুহূর্তেই চারপাশের বাতাসকে দম বন্ধ করে দেয়। তিয়াশার বুকের ভেতরটা হঠাৎ জ্বলে উঠছে আগুনে। তার ভেতরে ভেতরে দহন যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ছে, কিন্তু মুখে সেটা এক ফোঁটাও ধরা দিচ্ছে না। যেন সে নিজেকে অদৃশ্য দেওয়ালের আড়ালে আটকে রেখেছে, কিন্তু বুকের ভেতরে চাপা আগুনে সে একেবারে কেঁপে উঠছে। যেমন আয়নার সামনে একটু ঝুঁকে চুলে হাত চালিয়ে সেট করতে করতে গুনগুন করছে। আজকে সে যেন অস্বাভাবিক খুশি। তার লম্বা দেহটা এতটাই উঁচু যে আয়নার সামনে না ঝুঁকলে নিজের মুখটাই ঠিকমতো দেখতে পায় না। হঠাৎ সেই অস্থির নীরবতা ভেঙে এলো তিয়াশার কণ্ঠে। বর, তুমি তো যাবে না বলেছিলে, এখন এত খুশি দেখে তো মনে হচ্ছে তোমারও ইচ্ছা আছে। আর এরকম রেডি হয়েছো, মেয়েরা দেখলে তো চোখ সরাবেই না। কথাটা শোনা মাত্রই জায়নের খুশি মুখটা যেন মুহূর্তেই চুপসে গেল। চুলে হাত জ্বালানো থেমে গেল। আয়নার সামনে খাড়া দাঁড়ানো হাতের ভঙ্গিমাটা হঠাৎ থমকে গেল। ভেতর ভেতরে সে মনে মনে ভাবল, এই রে, এখন যদি মানা করে দেয়। সে ধীরে ধীরে পেছন ফিরে তাকালো, দেখলো তার বউ ভুরু কুঁচকে বসে আছে। জায়ন গলা খাঁকড়ে ব্লেজারের কলা ঠিক করতে করতে অস্বস্তি গোপন করার চেষ্টা করলো। আরে ছিল না তো ইচ্ছা, তুই বললি তাই। বউ, তুই কি চাস তোর বর সবার মধ্যে খারাপ লাগুক? আর যেখানে যাচ্ছি রেডি না হয়ে গেলে মান সম্মান নষ্ট হয়ে যাবে। তিয়াশা বিছানায় বসে ম্যাগাজিন উল্টে দেখার ভান করছিল, কিন্তু তার চোখে জলজলে একরকম বিদ্রোহের ছাপ। একটু কি ভেবে আবারও হালকা গলেই বলল, ও আচ্ছা, তা কোথায় যাচ্ছো? যেমন এবার শার্টের বোতাম ঠিক করতে করতে অনায়াস ভঙ্গিতে বলে উঠল, না এমনি বর, তুমি ভালো করে এনজয় করো। যেমন এবার ধীর ভঙ্গিতে কাছে এসে তিয়াশার গালে হাত বুলিয়ে দিল। তার গলা হঠাৎ ভারী হয়ে উঠল, যেন নিজের আসল আবেগ চাপতে চাইছে। আমি আর কি এনজয় করবো বউ? আমার এনজয় তো একমাত্র শুধু তোর সঙ্গে অনুভব করি। এ বলে সে হালকা করে তিয়াশার গালে চুমু খেলো, তারপর আবারও ফিসফিস করে বলল, তাড়াতাড়ি চলে আসবো। রুম থেকে বেরোবি না, সামনে বাড়িতে বিয়ে, লোকজন আসতে থাকবে, মনে থাকবে তো? তিয়াশার বুকের ভেতর যেন মাটির নিচে চাপা আগুন আরও দাউ দাউ করে জ্বলে উঠল। তার মনে হচ্ছিল এই নাটকবাজ লোকটার মাথা ফাটিয়ে দেয় কি বেয়াদবভাবে সে সব কিছুর নিয়ম বানিয়ে দিচ্ছে, কিন্তু উপর থেকে তার মুখে মিষ্টি হাসি লেগেই রইল। মনে মনে সে বিড়বিড় করে আওড়ালো, নিজে দুনিয়া চষে বেড়াবে আর আমি যেন রুম থেকে না বেরোই। বাহ, কি ফর্মুলা! আজকে তোমায় এমন ফর্মুলা দেখাবো না। জায়ন হঠাৎ থেমে তিয়াশার মুখের দিকে তাকালো, ভুরু কুঁচকে প্রশ্ন করলো, কিছু বলছিস বউ? তিয়াশা নিজের ভেতরের রাগ যাতে প্রকাশ না পাই তাই কিলকিল করে হাসি দিয়ে বলে উঠল, আরে কিছু না, তুমি তাড়াতাড়ি যাও, লেট হয়ে যাচ্ছে তো। আর কোনো কথা না বাড়িয়ে জায়ন মৃদু হাসি দিয়ে তার বইয়ের মুখে কয়েকটা চুমু দিয়ে টেবিল থেকে ফোন তুলে নিল, তারপর দরজার দিকে এগিয়ে গেল। জায়ন বেরিয়ে যেতে তিয়াশা যেন মুহূর্তেই ভিন্ন মানুষ হয়ে গেল। তার হাত কাঁপতে কাঁপতে ফোনটা বের করে দ্রুত গ্রুপে কলে জয়েন করলো। কলে ছিল বৃষ্টি, আরোহী, পরি, রুবিনা আর অনু। যদিও অনু তিয়াশার মাত্র 2টো রুম পাশেই থাকে, তবু উত্তেজনা এসেও কলে যোগ দিল। কলে রিসিভ হতেই সবাই আগে বৃষ্টি বলে উঠল, বনু তোর দুলাভাই এখনও রেডি হচ্ছে, তাই ফোনটা নিয়ে বাইরে চলে আসলাম। বৃষ্টির কথাই পরপরই পরিও বলে উঠল, জেমস বেরিয়েছে 5 মিনিট হয়েছে বৃষ্টি আপু, তাই আমিও রেডি হওয়ার জন্য বসে আছি।
এত সব পরিকল্পনা দেখে রুবিনা ঠোঁট বাঁকিয়ে হেসে ফেল। আমি ভালো আছি বাবা, আমার বড় নাই আর এসব ঝামেলাও নেই। শুধু এক ঝামেলা উড়ে এসে জুড়ে বসেছিল, এখন দেশে এসে শান্তি, সে উটকো ঝামেলাও নেই। রুবিনার কথাই আরোহী বিরক্ত হয়ে বলল, রাগ তো ফাও কথা, দুদিন বাদে কাজিনের লগে আকত ছাড়তেছিস, দুদিন বাদে তোর এই বচন দেখবো কোথায় থাকে। আর তুই কোন ঝামেলা বাধায় আসছোস? রুবিনা চুপ হয়ে গেল আর মুখ থেকে কোনো কথা বেরোলো না। আরে তোরা এসব বাদ দে, ব্যাস তোমরা একটু তাড়াতাড়ি রেডি হইও, নইলে যে প্ল্যান করেছি সব ভেস্তে যাবে। তিয়াশা নিজেই কথা রাখতেই তার পরপরই অনন্যা বলে উঠল, আচ্ছা আপু, সে তো নয় রেডি হলাম, কিন্তু বাসা দিয়ে বেরোবো কী করে ওই ড্রেস পরে? আমরা কেউই তো ওই ড্রেস পরে বেরোতে পারবো না। তখন সবারই একটু চিন্তা হলো, তারা তো এই কথা ভাবেনি। দুপুরে সবাই তো শপিং করেছে, কিন্তু কথাটা তো মাথায় আসেনি। এবার ভিডিও কলে সবার মুখগুলো চিন্তার ছাপ দেখা গেল। তিয়াশা ভাবতে লাগলো কি করা যায়। এর মধ্যে আরোহী ছুড়ে দিল এই প্রশ্নের জবাব। আরে ওড়না পেঁচিয়ে নেবো ড্রেসের উপরে, বা ড্রেসের উপরে হালকা পাতলা 3 পিস পরে নেবো, যাহা গাড়ির মধ্যে এক ঝটকায় খোলা যাবে। কিন্তু ওখানে আমাদের যেতেই হবে। কত বড় সাহস বেটাগুলোর, বিয়াত্তা হয়ে ব্যাচেলার পার্টি করতে যায়, আর আমরা বাসায় বসে আঙুল চুষবো। আরোহী রাগে রাগে কথাটা শেষ করতেই বৃষ্টি একটু চিন্তা ভাব নিয়ে বলল, সব তো না হয় ঠিক আছে, কিন্তু বৃষ্টিকে এরকম চিন্তিত দেখে তিয়াশা একটু বিস্মিত হয়ে বলে উঠল, কিন্তু কি আপু? তিয়াশার প্রশ্নে বৃষ্টি ফোনের দিকে তাকিয়ে তার কথা সবার সামনে রাখল। আমাদের বরগুলোকে না হয় ধমক দিয়ে সিধা করে রাখবো যদি কিছু বলতে আসে, কিন্তু বনু জায়ন ভাইকে কি করে সামলাবি? এই ড্রেসে তোকে দেখলে মার্ডার করে দেবে। আরও যদি ওখানে যাস তাহলে কি করবে তা ভালো করেই জানিস। সবার মুখে আবার চিন্তার ছাপ, একমাত্র তিয়াশা বাদে পরিত বলেই ফেল, আমার বরটাকে তো এক চাপকি দিয়ে সিধা করে দেব। কিন্তু তিও বৃষ্টি আপু ঠিকই বলেছে, জায়ন ভাই কিন্তু তোকে কি যে করবে তার ঠিক নেই। তিয়াশা ঠোঁট পাকিয়ে হালকা হাসলো, চোখে ঝিলিক। আজকে কিছু বলতে আসুক, আমিও দেখিয়ে দিব। অবশ্য মাঝে মাঝে আমি জমের মতো ভয় পাই ওনাকে, কিন্তু আজ পেলে হবে না। বেয়াদ্দব লোক কি নাটকটাই না করলো আমার সঙ্গে। তারপর একটু থেমে আবারও আরোহীকে বলল, বোন সাবধান, আমার আকাশ ভাই তো বাটারিং এর মাস্টার, তোদের বিয়ের পরে তোকে আর বাটার কিনে খেতে হবে না। এই বলার পর সবাই এমনভাবে হেসে উঠল যেন সেই হাসি ভিডিও কলে আটকে না থেকে ঘরের দেওয়াল পেরিয়ে পুরো বাড়ি জুড়ে ছড়িয়ে পড়ল। হাসির শব্দে যেন একটু আগে জমে থাকা চিন্তা উদ্বেগ মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। হাসতে হাসতেই একে অপরের দিকে তাকিয়ে চোখ টিপে দিল। কেউ মনে হলো আজকের রাতটা তাদের সবার জন্য একেবারেই আলাদা, একেবারেই অন্যরকম। কল কেটে যাওয়ার সঙ্গে সঙ্গেই যেন সবার শরীরে এক অদ্ভুত এনার্জি এসে ভর করল। সবাই নিজের নিজের মতো করে রেডি হতে ছুটে গেল। কেউ চোখের সামনে সাজিয়ে রাখা ড্রেস হাতে নিয়ে নাচের ভঙ্গি করল, কেউ আবার হাই হিলের স্টেপ নিয়ে কসরত করতে করতে হেসে উঠল নিজের দুঃসাহসী সিদ্ধান্ত ভেবে। মনে হচ্ছিল আজকের প্রতিটা মুহূর্ত যেন তাদের মধ্যে নতুন করে রক্তের স্রোত বইয়ে দিচ্ছে। একদিকে উত্তেজনা আর অন্যদিকে ভয়ের হালকা ছায়া যদি ধরা পড়ে, তবু ভেতরে ভেতরে সবার মনে একই কথা, এই একবার সুযোগ হাতছাড়া করা যাবে না। তিয়াশার অনন্যা যখন বডিকন ড্রেসের উপর হালকা গাউন পরে নিচে নামলো, তখন তাদের চোখে মুখে ফুটে উঠল এক অদ্ভুত আত্মবিশ্বাস, যেন তারা জানে এই রাত তাদের জন্যই লেখা হয়েছে। গাউনের ভিতর লুকিয়ে রাখা সেই দুঃসাহসী স্বাদ যেন গাড়িতে বসার আগেই বুক ধরফর বাড়িয়ে তুলছিল। আর প্রতিটা পা ফেলার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এক নিষিদ্ধ আনন্দের দিকে। যাওয়ার পথেই বৃষ্টি আরোহী আর পরীকে তুলে নিবে। তিয়াশা আগেই বাসে বলে রেখেছিল আজ তারা সবাই মিলে রেস্টুরেন্টে খেতে যাবে, কিন্তু বাসা সবাই জানতো জ্যান তিয়াশাকে একা ছাড়ে না। কিন্তু তিয়াশা আজ মিথ্যা বলেছে জ্যানও জানে, কিন্তু তারা তো জানে না, জ্যান কিছুই জানে না। ড্রাইভার চাচার চোখে মুখে তখনও স্পষ্ট অস্বস্তি, কারণ সে জানে এই বাসার বড় ছেলের বউকে নিয়ে এভাবে বাইরে যাওয়া মানেই নিজের বিপদ ডেকে আনা। অথচ তিয়াশার অনন্যা এতটাই প্রাণবন্ত আর দুষ্টামি ভরা ভঙ্গিতে তাকিয়ে সামলে নিল যে শেষ পর্যন্ত বাধ্য হয়ে রাজি হতে হলো তাকে।
চাচার মুখে তখনও ভয়ের ছাপ, কিন্তু মেয়েদের চোখে মুখে শুধুই উচ্ছ্বাস, এক ধরনের বিজয়ের আনন্দ, যেন তারা জানে তাদের এই প্ল্যান কতটা কঠিন, কতটা মজাদার। গাড়িতে ওঠার পর মুহূর্তেই চারপাশের শহরের আলো যেন আরও রঙিন হয়ে উঠল, হাওয়ার ঝাপটে এসে মিশল তাদের দুষ্ট হাসির সঙ্গে। বুকের ভেতর জমতে লাগলো এক অজানা উত্তেজনা, মনে হচ্ছিল প্রতিটা সেকেন্ড হৃদস্পন্দন আরও বেড়ে যাচ্ছে। ধরা পড়ার ভয় আর নিজের সাহস প্রমাণ করার আনন্দ একসাথে মিশে তৈরি করছিল এক অদ্ভুত আবেগ, যা তাদের চোখে মুখে উচ্ছ্বাসের আগুন জ্বালিয়ে দিল। গন্তব্য পৌঁছানোর আগেই যেন পাঁচজনের ভেতরে এক অদ্ভুত সাহস এসে ভর করল। গাড়ির ভেতরে তারা যে যার মতো গাউনগুলো খুলে ফেলল, আর মুহূর্তেই প্রকাশ পেল সেই সাজ যেটা এতক্ষণ ঢাকা ছিল। ভেতর ভেতর সবার বুক ধরফর করছিল, তবু চোখে মুখে ফুটে উঠল এক অদ্ভুত আত্মবিশ্বাসী দীপ্তি, যেন তারা সবাই জানে আজকের রাত শুধু তাদের জন্যই সাজানো। গাড়ি থেকে নামার সময় ওড়না পেঁচিয়ে শরীর ঢাকার চেষ্টাটা যেন ছিল কেবল বাইরের চোখ ফাঁকি দেওয়ার এক শেষ চেষ্টা। কিন্তু হোটেলের নাইট ক্লাব সাইডের গেটে পৌঁছাতে যখন সিকিউরিটি গার্ড কড়া গলায় জানালো এভাবে ঢোকা সম্ভব না, তখন মুহূর্তের মধ্যেই তারা পাঁচজনই চোখাচুকি করে হেসে ফেল, আর পরের মুহূর্তেই এক ঝটকায় ওড়নাগুলো খুলে ফেল। হোটেলে ঢুকেই তাদের চোখে পড়েছিল তাদের স্বামীরা ভীষণ ফুর্তিতে আছে। মুহূর্তে যেন চারপাশে বাতাস থমকে গেল। সিকিউরিটি গার্ড থেকে শুরু করে আশেপাশে লোকজন সবাই একসাথে হাঁ হয়ে তাকিয়ে রইল। মনে হচ্ছিল ক্লাবের দরজার সামনে যেন হঠাৎ করে তারকাদের মেলা বসেছে। আলো ঝলমলে পরিবেশে তারা পাঁচজন যেন আলাদা এক আভা ছড়াচ্ছে। তাদের মধ্যে তিয়াশা যেন একটু বেশি আগুন ছড়াচ্ছে। তিয়াশা দাঁড়িয়ে আছে সবার সামনে, তার পরনে লাল রঙের সিকোয়েন্সে মোড়ানো স্লিভলেস বডিকন ড্রেস। ওর শরীরের প্রতিটা কার্ভস এমন স্পষ্টভাবে ফুটে উঠেছে যে চোখ ফেরানোই মুশকিল। আলো পড়তেই পুরো শরীর জুড়ে চিকচিক করছে ঝিকিমিকি লাল আভা। ড্রেসের সাইডের কাটা হাতার সাথে সাথে হাঁটুর উপরে পর্যন্ত উঁকি দিচ্ছে, যা তাকে যেন আরও উজ্জ্বল, আরও দৃষ্টি কাড়া করে তুলছে। খোলা চুলে হালকা কার্ল, চোখে স্মোকি মেকআপ দেখে মনে হচ্ছিল এই মেয়েটা যেন আগুন, যার দিকে তাকালে চোখ ফিরিয়ে নেওয়া অসম্ভব। চারপাশের সবার দৃষ্টি একসাথে আটকে গেল তার উপর, আর তার ভেতরে ভেতরে যে ভয় ছিল সেই মুহূর্তটা গলে গিয়ে রূপ নিল অদ্ভুত এক আত্মবিশ্বাসে। ঠোঁটে খেলে গেল সামান্য তৃপ্তির হাসি। তিয়াশার পাশেই বৃষ্টি আর শরীরে ঝলমলে রূপালি অফ শোল্ডার গাউন, যেটা হাঁটার সময় পায়ের গোড়ালি পর্যন্ত গড়িয়ে পড়ছে। আলোয় পড়ে সোনালি রূপালি আভা ছড়াচ্ছে। চুল খোলা রেখে শুধু কানে বড় হুপ ইয়ারিং, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, যেন একেবারে ক্লাসিক ডিভা। তার ভেতরে দুষ্টামি ভরা আনন্দ, চোখে খেলে যাচ্ছে দুষ্ট ঝিলিক। মনে হচ্ছে এই রাতটা পুরোপুরি উপভোগ করার জন্যই সে তৈরি। অনন্যা যেন তাদের মধ্যে সবচেয়ে কিউট কিন্তু সাহসী লুক নিয়ে হাজির। কালো বডিকন ড্রেসের উপরে সোনালি চেনের কারুকার্য, যা একেবারে ইউনিক আর আধুনিক। লম্বা চুল টাইট করে পনিটেল বাঁধা, চোখে ক্যাট আইলাইনার, ঠোঁটে হালকা নুড লিপস্টিক, যেন পুরো একটা স্টাইল আইকন। ভেতরে ভেতরে সে একটু নার্ভাস হলো। বাইরের হাসিটা এত উজ্জ্বল যে সেটা দেখলে বোঝা যায় সে আসলে কতটা এক্সাইটেড। আরোহী যেন দলের সবচেয়ে সাহসী সাজে। তার ড্রেসে গভীর নীল রঙের সিকোয়েন্স ড্রেস, সেই ড্রেসের পেছনে কাট, সাথে হাই হিল জুতো। ড্রেসের কাঁধে এক পাশ খোলা, আর সেই সাহসী কাট তার সশরীরী ও ভঙ্গিমায় এনে দিয়েছে অন্যরকম আকর্ষণ। তার মুখে সব সময়কার মতো দুষ্ট আত্মবিশ্বাসী হাসি, চোখে চ্যালেঞ্জ ছোড়া একরকম দৃষ্টি, যেন চারপাশের মানুষদের তাকিয়ে থাকার মধ্যেই সে আনন্দ খুঁজে নিচ্ছে। বর্তমান তাদের স্বামীদের দৃষ্টি এখন পুরোপুরি তাদের গায়ে গিয়ে আটকে আছে, যেন চারপাশে এত আলো ঝলমল করলেও আসল আলোর উৎস কেবল তাদের এই পাঁচজনই। আর তাদের চোখই সেটা ধরা পড়ল। চোখের দৃষ্টি লুকানো যায় না, সেই দৃষ্টি ভরা ঈর্ষা, অধিকার, আবার একরাশ অবিশ্বাসের শীতল শিহরণও। ক্লাবের ভেতরে অন্য সব ছেলেদের দৃষ্টি ততক্ষণে ঝাঁপিয়ে পড়েছে তাদের দিকে। কেউ কেউ ইতিমধ্যে শার্টের বোতাম ঠিক করছে,
হেয়ার জেল লাগিয়ে আবার চুল ঠিক করছে। যেন মুহূর্তেই কথা বলার একটা সুযোগ মিলেই তাদের জীবন সফল। রায়ান একটু আগে অবধি দুষ্টু মুচকি হেসে দাঁড়িয়েছিল, যেন ছোট ভাই হিসেবে মজা দেখছে। কিন্তু হঠাৎ তার চোখের মনি যেন ধপ করে আগুনের মতো জ্বলে উঠল। মুচকি হাসিটা সরিয়ে মুখে এলো এক ঝড়ো গাম্ভীর্য। মুহূর্তে সে তিয়াসাদের দিকে বজ্রপাতের মতো পা বাড়ালো। তার চোখের আগুনে ক্লাবের চারপাশ যেন কেঁপে উঠল। সামনে যেতেই বজ্রকণ্ঠে হুঙ্কার দিয়ে উঠল, এখানে কি করছো আপু তোমরা? এক্ষুনি এখান থেকে ফিরে যাও, নইলে খুব খারাপ হয়ে যাবে। তাদের ছোট ভাইয়ের মুখে এমন সিংহের গর্জন শুনে সবাই কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। যাকে এতদিন তারা ছোট ভাবত, সে আজ যেন বড় ভাইদের থেকেও বড় দাপটে দাঁড়িয়ে আছে। অবাক লাগলেও তারা পাত্তা দিল না। হাসি মুখে আরও সামনে পা বাড়ালো, কিন্তু রায়ানের মুখে শিরাগুলো ফুলে উঠল। দাঁত কিরমির করে রাগ সামলাতে চেষ্টা করছে, যেন মুহূর্তেই বিস্ফোরণ ঘটবে। সবচেয়ে ভয়ঙ্কর দৃষ্টি ছিল জায়নের। তার চোখের দৃষ্টি এত গভীর, এত তীব্র মনে হচ্ছিল এখনই বিদ্যুৎ চমকাবে। নিজের বউকে এমন রূপে দেখে বুকের ভেতর রাগের আগুন জ্বলে উঠছে। শরীরের প্রতিটি শিরায় রক্ত যেন ফুটছে দহনায়। মনে হচ্ছে এই মুহূর্তে সব শেষ করে দেবে। ইতিহাসের দিকে সে যেভাবে তাকিয়ে আছে, ওর দৃষ্টি নিচে দাঁড়িয়ে থাকাই যেন কারোর পক্ষে সম্ভব নয়। ঠান্ডা অথচ আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত কণ্ঠে একটাই কথা ছুড়ে দিল বন্ধুদের দিকে।